একটা ভালো কিছু তো লেখেন নাই আপনি 4 বছর। আপনি নতুন ন্যারেটিভ করে আবার আমাদেরকে সেই আগের জায়গায় নিয়ে যাচ্ছেন। এখন আপনি বিএনপি প্রেমী হয়ে গেছেন। বিএনপিকে তো আপনি নষ্ট করছেন 16 বছর। কি লেখেন নাই খালেদার বিরুদ্ধে? আপনি ক্যান্টনমেন্ট থেকে খালেদাকে বের করে দিছে, লিখছেন ওগুলি পরিষ্কার করে, কষ্টগুলি তুলে ধরছেন, তুলে ধরেন তো নাই। এখন আপনি নতুন গান গাইতেছেন। এর মধ্যে প্রথম আলোর আগুন আমাদের সকল ঝামেলা আমাদের সৃষ্টি করে দিচ্ছে। আমি বলতে চাই, প্রথম আলো ওনাদের নিজেদের ব্যবস্থা থাকার কথা, নিরাপত্তা থাকার কথা। আগুন কে লাগাইলো আমি তো এখনো জানতে পারি নাই। অগ্নি নিরাপণ ব্যবস্থা থাকার কথা আমাদের প্রত্যেকটা বাসায় আছে, প্রত্যেককে বলা হয়েছে এগুলি রাখবেন, যাতে আগুন লাগলে আপনারা নিজেরাই এটা প্রতিরোধ করতে পারেন। প্রতিটা সিস্টেমের মধ্যে বলা আছে আজকে যে আগুন লাগে কারা কাজ করবে তাও বন্টন করা থাকে। আপনার আগুনের সেই ব্যবস্থা কোথায়? কিন্তু আপনারা সেই কাজ করেন নাই। আমি তো বাঙালি, আমি সন্দেহপ্রবণ। আপনি যে আগুন লাগান নাই তার সন্দেহ কোথায়? তার 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 ব্যাখ্যা কীভাবে দিবেন? আপনারা তো কোনো ব্যবস্থায় রাখেন নাই। আপনারা তো জানেন আপনি তো আমাদের পক্ষের লোক না। আপনি ভারতের গুণগান গান দীর্ঘ 16 বছর করছেন, কখনো আপনি কঠোর ভূমিকা থাকতে পারেন নাই। বুঝতে পারলাম আপনি ভারত প্রেমে ছিলেন বা ভালোবাসেন, অসুবিধা নাই। বাট 1.5টা বছর সুযোগ পাইছেন, একটা ভালো কিছু কি লিখছেন? একটা ভালো কিছু তো লেখেন নাই আপনি 4 বছর। আপনি নতুন ন্যারেটিভ করে আবার আমাদেরকে সেই আগের জায়গায় নিয়ে যাচ্ছেন। এখন আপনি বিএনপি প্রেমী হয়ে গেছেন। বিএনপিকে তো আপনি নষ্ট করছেন 16 বছর। কি লেখেন নাই খালেদার বিরুদ্ধে? আপনি ক্যান্টনমেন্ট থেকে খালেদাকে বের করে দিছে, লিখছেন ওগুলি পরিষ্কার করে, কষ্টগুলি তুলে ধরছেন, তুলে ধরেন তো নাই। এখন আপনি নতুন গান গাইতেছেন। আমি বলি, আমরা সবসময় বলছি ফায়ার সার্ভিস আপনাদের নিজস্ব একটা প্রোটেকশন থাকতে হবে আগুন নিয়ন্ত্রণে রাখার জন্য। সবাই আমাদের আছে, বাসা বাড়িতে আছে, আপনার অফিসে নাই বা থাকেন নাই, কেন কাজ করে নাই আমি জানি না। তারপর বলবো আমরা বিভেদ বলে যাই, দেশটা আমাদের, সকল ধর্ম বর্ণ লোক নিয়ে আমরা ভালো আছি। আপনারা সুশীলরা যদি সমস্যা করেন তাহলে আমরা থাকতে পারবো না। দাড়িটুকু পড়লে মনে করেন যারা জঙ্গি, এই জিনিস থেকে বেরিয়ে আসেন। এরা আমাদেরই ভাই, আমাদেরই রক্তের লোক, এক দেশের। সবাইকে আপন করে নিয়ে আমরা আগাই। আপনি দাড়ি টুপি বাদ দিয়ে আপনি আগাইতে পারবেন না, সত্য কথা। এখন দেখেন এ হাদি ভাই, উনি তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, সাদ্দিক কাইমন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আমাদের নেতা ভাসানী মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। আপনি দেখেন কোনো খারাপ কিছু তারা করছে দেশের জন্য এরাই করছে কাজ। তৃণমূলের কথা এরাই বলতে পারে। আমরা এদেরকে আপন করে নেই, এদের ভুল ত্রুটি থাকে সংশোধন করি। আপনি সংশোধন না করে উস্কাই দিচ্ছেন। আপনি কি মনে করেন এদের সাথে পারবেন? কোনোদিন পারবেন না। আপনি লাঠিয়ালকে পুলিশ, আনসার, বিডিআর, এটা কোন শ্রেণীর গ্রামের এবং মূল্যবোধ ধারণ করে? আমরা চাই না হাসিনার মতো আপনারা তাকে এই কাজগুলি সহযোগিতা করেন। এক ভাইকে গ্রেপ্তার করা হয়েছে 54 সালের সেই মানে স্পেশাল পাওয়ার অ্যাক্ট। এটা এই সময় চলে? এটা কি নতুন বন্দোবস্ত রাজনীতি? এটা কি নতুন দেশ? আমি জানি না ডক্টর ইউনূস সাহেব কোথায় আছেন, কোন জগতে বসবাস করতেছেন। বাংলা এডিশন বন্ধ করে দেওয়া হয়েছে। কেন আপনি নোটিশ দেন না কেন? এই দিন আমরা দেখতে চাই না। আমরা চাই সভ্য একটা শাসন ব্যবস্থা। ভারতের ন্যারেটিভ বাংলাদেশে চলবে না। অনেক হয়েছে। স্বাধীনতা যুদ্ধের আমাদের বাঙাল এই সেনাবাহিনী শহীদ জিয়া ঘোষণা দিয়েছিল, সেনাবাহিনী আগে গঠন করে, পরে আমার আমজনতা সবাই জয়েন করে। কিন্তু দেখেন 16 ডিসেম্বর ভারত নিয়ে গেছে। আপনারা তো কিছু লেখেন নাই, কঠোর করে তো কিছু বলেন নাই। কেন আমি আপনার বিরুদ্ধে কথা বলবো? আমি যখন 22 সালে বললাম ডিজিএফআইতে আয়নাঘর, কই আপনাদের প্রচার করেন নাই? নেত্র নিউজ প্রকাশ করলে আপনাদের কোনো কথা বলেন নাই? আপনারা যে আমরা চিনেন না, চিনেন তো, ভালো করে আমরা চিনতেন। কোনো কিছুই প্রকাশ করেন নাই। আপনারা হজম করে গেছেন, কিন্তু সবটাই জানতেন। আপনার যদি হ্যাডম না থাকে প্লিজ আপনারা একটু সংশোধন হন। আমাদের সবার সাথে আসেন। আমরা একটা দেশ, সুন্দর দেশ গড়ি, যেন আমরা কেউ আমাদের জঙ্গি না বলতে পারে। আমরা অন্য দেশের জঙ্গি আমাদের বলবেই, ভারত তো বসে আছে বলার জন্য। আপনারা সেই সুশ্রী দেন। আমরা কখনোই জঙ্গি ছিলাম না, আমাদের জঙ্গি আর বানাবেন না।
আমরা ভদ্র সমাজ ব্যবস্থায় বসবাস করতে চাই মর্যাদার ভিত্তিতে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সবাই মিডিয়া জগতের লোক, আমরা সবাই সোচ্চার হই, সবার অধিকার নিয়ে কথা বলি। ইনশাআল্লাহ আমরা সুন্দর দেশ গড়ব। হাদি ভাই যেভাবে দেশটা চাইছিলেন আমরা সেভাবেই চলব। আমার কষ্ট লাগে, মাহমুদুর রহমান ভাই আহত হয়েছেন, আপনারা কোনো কথা বলেন নাই। কত পত্রিকা পুরাই দেওয়া হয়েছে, কথা বলেন নাই। আমরা এগুলো নিয়ে তিক্ত বিতক্ত সম্পর্ক না করি, সবাই আমরা ঐক্যে আসি। দেশটা আমাদের, আমরা কাউকে সুযোগ দিব না, ভারতকে সুযোগ দিব না। সুতরাং সুন্দর দেশ আরও সুন্দর করব। ধন্যবাদ। পাশের দেশের নায়ক সে বলছে যে বেঁচে থাকতে হলে হাদির মতো কর্ম করে বেঁচে মরে যাওয়া ভালো, তাতে আমি 1000 বছর বেঁচে থাকতে পারবো। আজকে আসছে ফেসবুকে এটা স্ট্যাটাস। খালি তাই না, তার বিভিন্ন বক্তব্য 4-5টি ভাষায়, বিশেষ করে এই কথাটা যে জন্ম মৃত্যু আসমানে নির্ধারিত হয়, জমিনে নির্ধারিত হয় না। আমার মনে হয় উনি বুঝতে পেরেছিলেন যে ওনার যে স্রোত উনি তৈরি করেছিলেন, মানুষের মনে যে মানুষের ভিতরে যে জাগরণটা উনি এনেছেন, উনি অ্যাকচুয়ালি সমস্ত রাজনীতি, যত আমি বলবো যে একেবারে পচে যাওয়া যারা রাজনীতিবিদ, তারা রীতিমতো শঙ্কিত ছিল তাদের অস্তিত্ব নিয়ে। আপনারা যদি প্রত্যেকটা কথা খেয়াল করে থাকেন যে সে এমন, তার প্রথম কথাই সে বলেছে যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভক্ত, এবং সে ক্লাস 3-তে থাকতে বিএনপির অফিসে গিয়ে বসে থাকতো। নলছিটির উপজেলায় ছোট্ট অফিস, সেখানে গিয়ে বসে থাকতো শুধু বিএনপির নেতৃবৃন্দের কথা শুনতে, শহীদ জিয়ার সম্বন্ধে কথা শুনতে। এবং উনি দুটো কথা উনি বলেছে যে যদি আমি 50 বছর রাজনীতি করে বাঁচতে চাই না, কিন্তু 5 বছর যদি এমন রাজনীতি করি যে রাজনীতির ইম্প্যাক্ট সারা দেশে আমি রেখে যেতে পারি, তাতেই আমি সফল। এবং সেই ব্যাপারে উনি একটা উদাহরণ টানেন যে জিয়াউর রহমান মাত্র 3.5 বছর বেঁচে ছিলেন, কিন্তু আজও জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম এবং মাটি এবং মানুষকে নিয়ে যে রাজনীতি, এটা তিনি কখনো ভুলেন নাই, এবং এটাই তার আদর্শ। এরপরের যে উদাহরণটা উনি টানতেন সেটা হলো ম্যাডাম খালেদা জিয়ার দেশপ্রেম। এবং সেখানে উনি বারবার বলেছেন যে দেশপ্রেম যদি কারোর কাছে শিখতে হয় তাহলে খালেদা জিয়ার কাছ থেকে শিখতে হবে। তিনি তার সন্তান অলমোস্ট পঙ্গু হয়ে যাওয়ার মতো মানুষ, এই তারেক সাহেব যখন হসপিটালে ছিলেন তখন বলে আমি অনেক ছোট, আমি দেখতে গিয়েছিলাম যে এই একটা মা তার সন্তানের এই অবস্থা দেখে তারপরেও সে বলে যে আমি বাংলাদেশের মানুষকে ছেড়ে যাব না, দেশের বাইরে আমার কোনো স্থান নাই। তো দেশপ্রেম যদি শিখতে হয়ে যায় তার কাছ থেকে, তো এই দুটো নিয়ে আমার মনে হয় সে একটা স্বপ্ন দেখেছিল যে সেই রকম একটা রাজনীতিবিদ হয়ে ওঠার জন্য, যাকে মানুষ অনুসরণ করবে, যার প্রত্যেকটি কর্মকাণ্ড একটা উদাহরণ হয়ে থাকবে। এবং যদি দেখেন আপনি যে সে যে ইলেকশন ক্যাম্পেইন শুরু করেছিল ঢাকা 8-এ, এবং তার কিন্তু মূল মন্ত্রই ছিল সাধারণ মানুষ, এবং সে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এই বিরাট একটা চ্যালেঞ্জ নিয়েছে, এবং এটাই সবার মাথা ব্যথার কারণ হয়েছে। এবং তাকে বাকি সবাই, সে প্রথম কথা বলেছে যে আমি বাংলাদেশের স্বাধীনতা এবং সকল আধিপত্যের বিরোধী। এবং আধিপত্য বলতে উনি যা বুঝাইছে প্রত্যেকটা ভিডিও দেখলে বোঝা যাবে, এখানে আধিপত্য আর কেউ করতে আসে না একমাত্র ভারত ছাড়া। আমি আপনাদেরকে একটা কথা বলি, ভারত এবং আওয়ামী লীগ এটা একে অপরের সিনোনিম, একে অপরের সিনোনিম। ভারত বাংলাদেশের বিডিআর এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যে হত্যাকাণ্ড চালিয়েছে সরাসরি হস্তক্ষেপে, এবং এটা একটা ইনকোয়ারি কমিশনের মাধ্যমে উঠে এসেছে, এরপরে ভারত আমাদের বন্ধু কোনো দিনও হতে পারে না, এটা অসম্ভব ব্যাপার। এবং ভারতকে বন্ধু ভাবার কোনো কারণ নেই, এবং যে যতই ইনিয়ে মিনিয়ে বলুক না কেন, ভারত আমাদের বন্ধু নয়, এবং তাকে সবসময় শত্রু দৃষ্টিতে দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে, সে এই হত্যাকাণ্ড চালালো কার যোগ সাদস্যে? আওয়ামী লীগের যোগ সাদস্যে। তার মানে আওয়ামী লীগ হলো আরেকটা দল যে কিনা তার নিজের দেশের দুইটা বাহিনীকে ধ্বংস করার জন্য একবারে টপ লিডারশিপ থেকে শুরু করে নিচে পর্যন্ত সবাই ইনভলভ ছিল। সুতরাং মনে রাখতে হবে, সাধারণ মানুষের কাছে আমি একটা বলি, এবং সকল সশস্ত্র বাহিনীর সদস্যদের বলি, যে এই আওয়ামী লীগ যদি আবার এই দেশে রাজনীতি করার সুযোগ পায়, আমাদের কোনো রাজনৈতিক দলের উদারতার কারণে, এবং আমি জানি না তাদের উদারতার কারণ কি, তারা তাদের নিজেদের ধ্বংস ডেকে আনছে, সশস্ত্র বাহিনীর ধ্বংস ডেকে আনছে, এবং দেশের ধ্বংস ডেকে আনছে। এবং এবার তারা 57 জনে ক্ষান্ত হবে না, তারা অন্তত
570 জনে ক্ষান্ত হবে। সুতরাং আমি বলবো যে আপনারা ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে যান এবং কখনোই আর এই আওয়ামী লীগকে এখানে ফেরত দিয়ে, এবং যত আওয়ামী লীগকে একটা ফ্যাসিস্ট হিসেবে স্থাপিত করার জন্য যে সমস্ত মিডিয়া, যে সমস্ত ইন্টেলেকচুয়াল গ্রুপ, বুদ্ধিজীবী যারা এর মধ্যে ইনভলভ ছিল, সবাইকে আপনারা পরিত্যাগ করেন এবং তারা যেন কখনোই এই দেশে মাথা তুলে আর না দাঁড়াতে পারে। তারা যদি আবার মাথা তুলে দাঁড়ায়, এই দেশের কোনো অস্তিত্ব থাকবে না। আমি বলেছি এখানে 90% মানুষ মুসলমান। এই দেশের রাজনীতি বলেন, সংস্কৃতি বলেন, সবকিছুতে মুসলমানদের যে এই উপস্থিতি, এটা থাকতেই হবে। মুসলমানদের এই উপস্থিতি ছাড়া এই দেশে কোনো কিছুই করা সম্ভব নয়। আপনি যতই যাই বলেন না কেন, কোনো মানুষ এটা মানবে না। কারণ আমাদের দেশের মানুষ, তারা ধর্মান্ধ না, কিন্তু তারা ধর্মভীরু এবং তারা মুসলমান ধর্মকে বিশ্বাস করে এবং তাদের ওই সমস্ত মূল্যবোধের উপর ভিত্তি করেই এদেশের রাজনীতি গড়ে উঠেছে এবং আগামীতেও তাই গড়ে উঠবে। সুতরাং স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এই ভারত, আওয়ামী লীগ এবং তার দোসর যারা আছে, তাদেরকে সমূলে উৎপাটন করা প্রয়োজন। তবে সেটা এরকম উগ্রবাদী আমাদের বা তাদের প্রতি হামলা করে নয়, যুক্তি দিয়ে আমরা ঘরে ঘরে একজন হাদি তৈরি করতে যদি পারেন, তাহলে আর এই দেশে আর কখনোই আওয়ামী লীগও না, ওই ভারতের আধিপত্যও টিকবে না। আমি বলবো সবাইকে যে এই হাদির মতো, এটাকে বলা হয় একটা রাজনৈতিক ফেনোমেনন, যে নাকি এমন একটা ব্যক্তিত্ব মাত্র 1.5 বছরে হয়ে উঠেছিল যে এখন তাকে নিয়ে সারা বাংলাদেশ চর্চা করছে। এবং আমরা এই স্রোতটাকে ব্যবহার করেই বাংলাদেশের যে জাতীয়তাবাদ, এবং সেই শুধুমাত্র বাংলাদেশের জাতীয়তাবাদ আর কারো দাসত্ব নয়, এই স্পিরিটে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।